পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত আমাটির ভেপুর ষোড়শ পরিচ্ছেদ হল বাঁশবাগানে মাছ। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, পরিচ্ছেদটির সহজ ব্যাখ্যা করছি। তোমরা সহজ ব্যাখ্যা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো ষোড়শ পরিচ্ছেদ হল বাঁশবাগানে মাছ। এই গল্পে সর্বজয়া হলেন নিশ্চিন্দিপুরের গরিব ব্রাহ্মণ হরিহর রায়ের স্ত্রী অপু ও দুর্গার মা। হরিহর বাড়ির বাইরে আছেন প্রায় 3 মাস। প্রবল দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ছেলে ও মেয়েকে নিয়ে সর্বজয়া কোনোমতে দিনপাত করেন। হরিহর মাত্র 5টা টাকা পাঠিয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খবর নেই। বর্ষাও রীতিমতো শুরু হয়েছে, বৃষ্টির বিরাম নেই। এদিকে দুর্গা জ্বরে ভুগছে, টাকার অভাবে চিকিৎসাও হচ্ছে না। প্রতিদিনই সর্বজয়া ভাবেন যে তার স্বামীর ঠিক খবর আসবে, কিন্তু কোনো খবর আসে না। অস্থির হয়ে তিনি অপুকে বলেন, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বা আমি বুঝি বসে থাকি নে? কালও তো এলো পুটিদের চিঠি, আমাদের খবরের কাগজ দিয়ে গেল, জিজ্ঞেস করে এসো দেখি পুটিকে, কাল তবে আমাদের খবরের কাগজ কি করে এলো? আমি থাকি নে বই কি। সর্বজয়া অপুকে বলেন, সারাদিন খেলে না বেরিয়ে ডাক বাক্সটার কাছে বসে থাকতে এবং পিয়ন এলেই তাকে জিজ্ঞেস করতে। তাই অপু মায়ের কথা মতো চণ্ডীমণ্ডপে পিয়নের আশায় বসে থাকে। এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের ডাককে অপু ভয় করে, যার ফলে সে চোখ বুজে কানে আঙুল দিয়ে থাকে। সারাদিন রায়েদের চণ্ডীমণ্ডপে বসে থেকে থেকে অপু বাড়ি ফিরে দেখতে পায় রান্নাঘরের বারান্দায় কচুর শাক স্তূপাকারে রাখা। অপুর মা ও দিদি সারা বিকেল ভিজে ভিজে শাকগুলো তুলে এনেছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? উফ, কত? দুর্গা হেসে বলে, কত? হুঁ, তোমার তো বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে, এই এতটা, 1 হাঁটু জল, যাও দিকি। সর্বজয়া প্রবল দারিদ্র্যে ঘরের দামি জিনিস বিক্রি করে কোনো মতে দুমুঠো ভাতের জোগাড় করার চেষ্টা করেন। তাই তিনি নাপিত বউকে একটা কাঁসার রেকাবি বিক্রি করেন। জিনিসটি সম্পর্কে বলেন, ভরণ নয়, ফুল কাঁসা, এবং এও বলেন, এখন আর এইসব জিনিস পাওয়া যায় না। নাপিতের বউ অনেক দরদাম করে একটি আধুলি সর্বজয়ার হাতে দিয়ে রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকিয়ে নেয়। সর্বজয়া নিশ্চিন্দিপুর গ্রামের ব্রাহ্মণ ঘরের বউ। তারা দরিদ্র হতে পারেন, কিন্তু আত্মসম্মানহীন নন। তাই দারিদ্র্যের কারণে ঘরের জিনিস বিক্রি করে সংসার চালানো হচ্ছে, এই কথা জানাজানি হলে হয়তো মর্যাদাহানি হতে পারে। সেই কারণে সর্বজয়া নাপিত বউকে অনুরোধ করেন যাতে জিনিস বিক্রির কথা সে বাইরে কাউকে না বলে। 4-5 দিন ধরে ঝড় বৃষ্টি চলছে, চারিদিকে জলও জমে গেছে। অপু বৃষ্টির জলে ভিজে এসে মাথা মুছতে মুছতে দুর্গাকে বলে, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল, সে না উঠেই বলল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে অপু দুর্গাকে জিজ্ঞেস করে, তাদের মা কোথায় গেছেন? ঘরে খাবার নেই, অল্প বাসি চাল ভাজা আছে মাত্র। অপু খাবার জন্য কান্নাকাটি করে। সর্বজয়া ছেলেকে সান্ত্বনা দিয়ে বলেন যে তিনি কিভাবে রাঁধবেন, উনুনের মধ্যে জলে ভরে আছে। আরও বলেন, বৃষ্টি কমলে তিনি অনেক করে চাল ভাজা মেখে অপুকে খেতে দেবেন। পরে তিনি নিজের কাপড়ের মধ্য থেকে কি একটা বের করে হেসে বলেন, এই দেখ, একটা কই মাছ বাঁশতলায় কানে হেঁটে দেখি বেরোচ্ছে, বন্যের জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে। বরুজপোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলে ওঠে, অবাক হয়ে যায়, বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়, আর আছে? অপুর ইচ্ছে হয় এখনই বাঁশতলায় ছুটে যেতে।
কিন্তু মার বাধা পেয়ে আর তার যাওয়া হয় না। দুর্গা জ্বরে ভুগছে। দুর্গা তার ভাইকে জানায় তার গায়ের জ্বর সারলে তারা দুজনে মিলে বাঁশবাগানে গিয়ে মাছ ধরে আনবে। দুর্গার ধারণা তার মা ভালো করে খোঁজ করেননি, ভালো করে খোঁজ করলে হয়তো তিনি আরও মাছ পেতেন। তাই দুর্গার জ্বর সেরে গেলে সে বাঁশবাগানে গিয়ে কই মাছ ধরে আনবে এবং দেখবে কই মাছ কীভাবে কানে হেঁটে বেড়ায়। সন্ধ্যার মেঘে ত্রয়োদশীর অন্ধকার চারিদিক, বাড়িতে উনুন জ্বলেনি। দুর্গা জ্বরে শয্যাশায়ী। দুর্গার পাশে বসে আছেন মা সর্বজয়া ও অপু। এর মধ্যেই দুই ভাই বোন মিলে কথা বলছে, তর্ক করছে, হাসাহাসিও করছে। দুর্যোগ চলছে। অপু খাবারের জন্য কাঁদে। সর্বজয়া ভাবেন একটা মাত্র ছেলে, তার মুখে দুটি ভাতও তিনি তুলে দিতে পারেন না। এই ভাঙা ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার। ভগবানের আশীর্বাদে অপু মানুষ হলে হয়তো তাদের আর দুঃখ থাকবে না। অনেক রাত্রে অপুর ডাকে সর্বজয়ার ঘুম ভেঙে যায়। অপু ডেকে বলছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। বাইরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। সর্বজয়া আলো জ্বালালেন। জ্বরে আচ্ছন্ন দুর্গা ভিজা কাঁথার মধ্যে পড়ে ঘুমুচ্ছে। ছাদের ছিদ্র দিয়ে জল পড়ছে। সর্বজয়া দুর্গাকে ডেকে বলেন, দুর্গা, অ দুর্গা, শুনছিস? একটু ওঠ দেখি, বিছানাটা সরিয়ে নি। অ দুর্গা, শিগগির, একেবারে ভিজে গেল যেসব। বাইরে ঘনঘোর দুর্যোগ। ছাদ ফুটো হয়ে ঘরে জল পড়ে। দুর্গা জ্বরে আক্রান্ত, তার কাঁথা ভিজে সপসপ করে। সর্বজয়া তাকে অন্যদিকে সরিয়ে দেন। সংসার, পুত্র, কন্যা আর স্বামীর চিন্তায় তার ঘুম আসে না। সর্বজয়া বসে বসে ভাবেন কিছু একটা ঘটবে। স্বামীরই বা কী হলো? কোনো চিঠিপত্র নেই। তার শরীর ভালো আছে তো? সর্বজয়া সিদ্ধেশ্বরীকে ৫ আনার ভোগ দেওয়ার মানত করেন। পরদিন সকালে বৃষ্টি একটু কমল। সর্বজয়া বাড়ির বাইরে বেরিয়ে দেখেন চারিদিকে জলে থই থই। বাঁশবনের ছোট ডোবাটাও জলে ভর্তি হয়ে আছে। ঘাটের পথে নিবারণের মা ভিজতে ভিজতে যাচ্ছিলেন। নিবারণের মাকে দেখে সর্বজয়া ডেকে লজ্জিতভাবে বলেন, অনিবারণের মা, শোন, সেই তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্যে, তা নিবি? নিবারণের মা বলেন, আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলেরে সঙ্গে করে এখনই আসবো। এখন নতুন আছে মা ঠাকরুন, না পুরনো? সর্বজয়া নিবারণের মাকে বলেন, তিনি বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনার লোক পাচ্ছেন না, টাকা নিয়ে বেড়াচ্ছেন, কেউ রাজি হচ্ছে না। কিন্তু আসলে সর্বজয়ার হাড়ি চড়ানোর মতো অর্থবল নেই। এই মুশকিল থেকে উদ্ধার পাওয়ার জন্য সর্বজয়া বৃন্দাবনী চাদর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিবারণের মায়ের কাছ থেকে আধ কোটাখানেক ভেটের ধানের চাল চেয়েছিলেন। এদিকে জ্বরের পথ্য হিসেবে নিমছাল সিদ্ধ খেতে খেতে দুর্গার আর ভালো লাগে না। মাকে বলে 1 পয়সার বিস্কুট আনিয়ে দিতে। অভাবের সংসারে সাবুই জোটে না, তার উপর আবার বিস্কুট। বিকাল থেকে আবার প্রচণ্ড বৃষ্টি নামল। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। জানলা দরজা দিয়ে ঠান্ডা হাওয়ার সাথে সাথে বৃষ্টির জল হু হু করে ঢোকে। অপুদের ঘরের অবস্থা বিশেষ ভালো নয়। বৃষ্টিতে তা আরও করুণ হয়ে পড়ে। প্রবল বৃষ্টিতে তাদের ঘরে চাল থেকে জল পড়তে থাকে। ঘরের সর্বত্রই জলে থই থই। প্রতিবার ঝড়ে ঝাপটায় সর্বজয়ার মনে হয় তাদের ঘরটি বোধহয় ভেঙে পড়বে। অপু ও দুর্গা রাতে ঘুমালেও সর্বজয়ার আর ঘুম আসে না। শরীর দুর্ভাবনায় অনাহারে দুর্বল।
মাথার মধ্যে কেমন ঝিমঝিম করে। দুর্গা অঘোর জ্বরে শুয়ে আছে। ঘুমন্ত অপুর গা জলে ভিজে নেতা হয়ে আছে। তাদের বাড়ির চারিদিকে জল জমে গেছে। বৃষ্টির শব্দে কান পাতা দেয়। হঠাৎ হুড়ুম করে এক বিষম একটা শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি দরজা খুলে বাইরের দিকে উঁকি মেরে দেখেন বাঁশবাগানের দিকের রান্নাঘরের দেওয়ালটা পড়ে গেছে। সর্বজয়া ভয়ে ঈশ্বরকে স্মরণ করেন। এই দুর্যোগপূর্ণ রাত্রি কোনো রকমে কাটিয়ে দেবার প্রার্থনা করেন। ভোর হওয়ার আগে ঝড় থেমে যায়। অল্প অল্প বৃষ্টি পড়ছিল। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালে গরুদের দেখছিলেন। এমন সময় সর্বজয়া পিছনের দরজায় এসে ধাক্কা দিয়ে নীলমণি মুখুজ্জের স্ত্রীকে অনুরোধ করেন বড়ঠাকুরকে অর্থাৎ নীলমণি মুখুজ্জেকে তাদের বাড়িতে আসার জন্য। দুর্গা দীর্ঘদিন ধরে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত। সেদিন দুর্গার জ্বর বেড়ে গিয়েছিল। সে জ্বরের ঘোরে অস্থির হয়ে পড়েছিল, ভুল বকছিল। তার উপর গতরাতের দুর্যোগে রান্নাঘরের দেয়াল ভেঙে পড়েছিল। তাই অসহায় সর্বজয়া নীলমণি মুখুজ্জেকে ডাকতে এসেছিলেন। কিছুক্ষণ পরে নীলমণি মুখুজ্জে তার বড় ছেলে ফণি, স্ত্রী ও 2 মেয়ে সকলকে নিয়ে অপুদের বাড়িতে এসে হাজির হন। দুর্গার বিছানার পাশে তিনি বসে দুর্গার হাতটা দেখে বলেন, জ্বরটা বেশ খানিকটা বেশি। তাড়াতাড়ি তিনি তার বড় ছেলে ফণিকে নবাবগঞ্জে শরৎ ডাক্তারকে ডেকে আনতে পাঠান এবং মাথায় নিয়মিতভাবে জলপটি দেওয়ার বন্দোবস্ত করেন। পরদিন বৃষ্টি থেমে গেল। ঝড় বৃষ্টি থামবার পর থেকে দুর্গার জ্বর আবার বাড়তে থাকে। শরৎ ডাক্তার বুঝতে পারলেন অবস্থা বিশেষ সুবিধের নয়। দুর্গার বাবা হরিহরকে চিঠি পাঠানো হলো পূর্ব ঠিকানা অনুযায়ী, কারণ হরিহর ইদানিং কোথায় আছে জানা নেই। অপু তার দিদির মাথার কাছে বসে নিয়মিত জলপট্টি দিতে থাকে। শরৎ ডাক্তারের ঔষধ খেয়েও দুর্গার জ্বর কমার কোনো লক্ষণ দেখা গেল না। অপু ডেকে তার দিদিকে বলছিল, ও দিদি শুনছিস, কেমন আছিস? ও দিদি। দুর্গার কেমন যেন একটা আচ্ছন্ন ভাব, ঠোঁট নাড়ছিল এবং আপন মনে কী যেন বলছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। বিকেলের দিকে তার জ্বরটা ছেড়ে গেল। সে অপুর দিকে তাকিয়ে বলল, বেলা কত রে? অপু বলল, বেলা এখনো অনেক আছে, রোদ্দুর উঠেছে। আজ দেখেছিস দিদি, এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। অনেক দিন পরে রোদের মুখ দেখতে পেয়ে অপু খুব খুশি। সে বাইরের দিকে তাকিয়ে রইল। অপু তার দিদির কাছে বসে তার মাথায় জলপট্টি দিচ্ছিল। সেই সময় দুর্গা অপুকে বলে তার জ্বর সেরে গেলে সে একদিন যেন তাকে রেলগাড়ি দেখতে নিয়ে যায়। এর আগে অপু ও দুর্গা দুজনে মিলে একদিন রেলগাড়ি দেখার জন্য গ্রামের মাঠঘাট পেরিয়ে গেলেও রেল লাইন ও রেলগাড়ি দেখতে পায়নি। পরে অপু তার বাবার সাথে শিষ্যবাড়ি যাবার সময় রেল লাইন দেখতে পায়, কিন্তু দুর্গার সেই বাসনা থেকেই যায়। তাই তার সেই প্রবল ইচ্ছা থেকেই অপুর কাছে রেলগাড়ি দেখতে নিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করে। বাদল কেটে গিয়ে রোদ উঠেছে। শরতের উজ্জ্বল রোদে স্নাত প্রকৃতি। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেক দিন পরে নদীতে স্নান করতে যাবেন বলে তেল মাখতে বসেছেন। হঠাৎ তার স্ত্রী তাকে বলেন, অপুদের বাড়ির দিক থেকে একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে যেন। তখন কি ঘটেছে তা দেখতে সবাই ছুটে যান। সবাই অপুদের বাড়িতে গিয়ে দেখলেন অপুর মা সর্বজয়া চিৎকার করে কাঁদছেন এবং বলছেন, ও দুর্গা, চা দেখি। ও মা, ভালো করে চা দেখি। ও দুর্গা, একবার মা বলে ডাক।
নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকে বলেন, কি হয়েছে? সরদিকি, আহা কী সব, বাতাসটা বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া চিৎকার করে পাগলের মতো বলছিলেন, ওগো কি হলো? মেয়ে অমন করছে কেন? চোখ চায় না কেন? না, দুর্গা আর তাকালো না, পৃথিবীর আলো আর দেখতে পেল না। শরৎ ডাক্তার বললেন, ম্যালেরিয়ার শেষ স্টেজ অনুযায়ী রোগী হার্ট ফেল করেছে। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোক জানাজানি হয়ে যায় এবং লোকে লোকারণ্য হয়ে বাড়ির উঠান ভরে ওঠে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, শেষ হলো ষোড়শ পরিচ্ছেদের সহজ ব্যাখ্যা। আশা করি বোঝা গেছে।